মুহূর্তেই তার বুকের ভেতরটা ধক করে ওঠে। এই কণ্ঠটা এই কদিনে যেন ভীষণ পরিচিত হয়ে গেছে। শুধু কণ্ঠ নয়, মানুষটার স্পর্শে এমনকি গায়ের ঘ্রাণটাও এখন তার চেনা হয়ে গেছে। না চাইতেও সে জড়িয়ে গেছে এক অচেনা অনুভবের আবেশে। রুহি ঢোক গিলে স্বাভাবিক কণ্ঠে বলে, ফোন নাম্বার কোথায় পেলেন আপনি? রুহানের কানে রুহির প্রশ্নটা পৌঁছাতেই ঠোঁটের কোণে এক শুকনো হাসি খেলে যায়। সামান্য হ্যালো বলাতেই রুহি তার কণ্ঠস্বর চিনে ফেলল। রুহান রেগে অনাকাঙ্ক্ষিতভাবে রুহিকে স্পর্শ করায় সে নিজেই নিজেকে সহ্য করতে পারছে না। একটা অনাহূত অনুশোচনা তাকে গ্রাস করছে। আর তাই সে ফোন দিয়েছে রুহিকে। রুহির নাম্বার মিথিলার কাছ থেকে নিয়েছে সে। রুহান স্বাভাবিক ভঙ্গিতে রুহির প্রশ্নের উত্তর দেয়। মিথিলার থেকে নিলাম। রুহির কণ্ঠে এবার রাগের গন্ধ। নাক ফুলিয়ে সে বলে, কেন নিলেন? আর এত রাতে একটা মেয়েকে ফোন করাটা ব্যাড ম্যানার্স, এইটুকু জানেন না? তার কণ্ঠে স্পষ্ট অপমান, কিন্তু তাতেও রুহান কিছু বলে না। এদিকে রুহি আরো তির্যক বাক্যে পুনরায় বলে, অবশ্য আপনার মতো লোক তো কোনটা গুড ম্যানার্স আর কোনটা ব্যাড ম্যানার্স তা তো জানেই না। অসভ্যতামো করা ছাড়া আর কিছুই জানেন না। রুহানের চোখ বুঝে নেয়। রুহির প্রত্যেকটা শব্দ যেন বিষের মতো ঢুকে যায়। তবুও গলার স্বরে কোনো ক্ষোভ নেই। তার ভেতরে এখন শুধুই অপরাধবোধ কাজ করছে। সে শান্তভাবে জিজ্ঞাসা করে, আর কিছু? রুহি রুহানের ঠান্ডা করলা শুনেই আরো চটে যায়। কেন ফোন দিয়েছেন আমায়? রুহান শান্ত গলায় বলে, সেটা তো বলতেই দিচ্ছ না। ও পাশে হঠাৎ নিস্তব্ধতা। রুহি চুপ করে যায়। রুহান চোখ বন্ধ করে একটা দীর্ঘশ্বাস ফেলে বলে, কাল ভার্সিটির ক্লাস শেষে একবার মিট করা যাবে? কিছু কথা ছিল। রুহি অবাক হয়ে যায়। যে লোকটা ভার্সিটিতে দিনের পর দিন তাকে ছোট করেছে, অপমান করেছে, সে তার সাথে দেখা করতে চায়। অনেক প্রশ্ন জাগলেও সরাসরি সে রুহানকে প্রত্যাখ্যান করে বলে, না, আমি কারোর সাথে দেখা করতে চাই না। রুহান বুঝে যায় রুহির না মানে সত্যিকারের না। তবুও এবার ফোনেই গলা নরম করে বলে, রুহি, আই এম সরি। সেদিন রেগে তোমার সাথে আমি। রুহি তীক্ষ্ণ কণ্ঠে রুহানকে থামিয়ে দিয়ে বলে, এসব কথা বলার জন্য আমাকে এত রাতে ফোন করেছেন আপনি? রুহান আবার বলার চেষ্টা করে, রুহি, আমি রেগে। আপনার মতো মানুষ রাগ করে যা খুশি করতে পারে। আমার মতো থার্ড ক্লাস ফ্যামিলির মেয়েকে সবার সামনে অপমান করতে পারে, আঘাত করতে পারে, আবার রুমে নিয়ে গিয়ে জোর করে। একটু থামে, গলা কাঁপে, তবু শক্ত থাকে। আপনার রাগ সবকিছু ন্যায্য করে দেয়। আর আমি আমি রেগে একটা কথা বললে আপনি আমাকে আমার যোগ্যতা শেখান। মনে আছে একদিন আমি আপনাকে রেগে বলেছিলাম আমার মিথিলার আর রায়ান ভাইয়ার মাঝখানে আপনি নাক গলাবেন না। সেদিন আপনি আমাকে আমার যোগ্যতা বুঝিয়ে মিথিলার কাছ থেকেও দূরে থাকতে বলেছিলেন। তবু আমি আত্মসম্মান বিসর্জন দিয়ে তার বিয়েতে গেছি, আর আপনি সেই বিয়েতেও আমাকে অসম্মান করেছেন। আমার অস্তিত্বটাই যেন আপনার অসহ্য লাগে। রুহানের ভেতরটা ভেঙে চুরমার হয়েছে রুহির কথাগুলো শুনে। সত্যিই তো, রাগের বশে সে রুহির সঙ্গে কতটা অবিচার করেছে। কিন্তু রুহি কি জানে তার অস্তিত্ব এখন রুহানের অসহ্য লাগে না, বরং রুহানের হৃদয়ে প্রশান্তির ছায়া দেয়। সময় যেমন বহমান, তেমনি মানুষও পরিবর্তনশীল। রুহানও বদলেছে, কিন্তু সে তার অতীতের ভুল কখনো অস্বীকার করবে না। অপরাধীর মতো মাথা নিচু করে সে বলে, আমি সব কিছুর জন্য সরি। রুহি আবারও রুহানের কথা থামিয়ে দিয়ে ঠান্ডা অথচ তীব্র কণ্ঠে বলে, থাক, আপনার মতো বড় মাপের মানুষ আমার মতো থার্ড ক্লাস মেয়েকে সরি বলে নিজেকে ছোট করবেন না। এটা আপনাকে মানায় না। আমি সব ভুলে যেতে চাই। আর দয়া করে কখনো আমাকে ফোন দেবেন না বা সামনে কথা বলার চেষ্টা করবেন না, কারণ আপনাকে দেখলেই ঘৃণা লাগে, আমার গা ঘিন ঘিন করে ওঠে। বলেই রুহি ফোন কেটে দেয়। রুহান কয়েক মুহূর্ত নিস্তব্ধ হয়ে ফোনটা কানে ধরে রাখে। তারপর হঠাৎ তীব্র রাগ আর অসহায়তায় ফোনটা ছুঁড়ে মারে বিছানায়। সে দু হাতে নিজের চুল চেপে ধরে, দম বন্ধ হয়ে আসা মানুষের মতো হাওয়ায় হাওয়ায় শ্বাস নিতে থাকে। রুহির শেষ কথাগুলো যেন আঘাতের মতো বারবার তার মনে আছড়ে পড়ছে। আপনাকে দেখলেই ঘৃণায় আমার গা রিন রিন করে ওঠে। ঘৃণা, এই মেয়েটার চোখে সে এখন ঘৃণার পাত্র। নিজের ভুলগুলো যেন হঠাৎ পাহাড় হয়ে তার উপর ভেঙে পড়ে। সে বোঝাতে পারছে না কেন এতটা কষ্ট হচ্ছে, কেন একটা মেয়ের অপমান ভরা কথায় তার বুক ফেটে যাচ্ছে। রাগে নয়, কষ্টে। রুহি কি কখনোই তাকে ক্ষমা করবে না?
ধীরে ধীরে সে উঠে গিয়ে আলমারির দরজা খুলে তার মায়ের একটা ছবি বের করে আনে। বিছানায় পা তুলে বসে ছবিটায় হাত বুলিয়ে কাপা কণ্ঠে ফিসফিস করে বলে, কেন আম্মু? কেন তোমার মতো এত রাগী হলাম আমি? এই রাগটাই আমার কাছ থেকে সব কেড়ে নিচ্ছে। সে ছবিটা বালিশের পাশে রেখে বিছানায় গায়ে দিয়ে দেয়। চোখ বন্ধ করে রুহির কথা ভাবতে থাকে আবারও। কি করলে সে রুহির অভিমান ভাঙাতে পারবে? কি করলে রুহি তাকে একবার ক্ষমা করবে? কারণ রুহির ক্ষমা ছাড়া তার মনে বিন্দুমাত্র শান্তি নেই। চোখ বন্ধ করেই বিড়বিড় করে সে বলে ফেলে, ফরগিভ মি ফায়ারফ্লাই। রুহির ভাবনায় ডুবে থাকতে থাকতে এক সময় ক্লান্তিতে ঘুমিয়ে পড়ে রুহান। মুখে তখনও ভাঙা স্বর, ভেতরে অপরাধে পোড়া এক আত্মা। এদিকে রুহির চোখেও ঘুম নেই। রুহানের ফোনটা আসার পর থেকে আর মন বসছে না পড়ায়। বারবার মনে পড়ছে সেই কণ্ঠ, সে অপরাধ বোধের ভেজা স্বর। বিরক্ত হয়ে সে সেই বন্ধ করে বিছানায় গায়ে দিয়ে দেয়। চোখ বন্ধ করলেই মনে পড়ে যাচ্ছে সেদিনের অনাকাঙ্ক্ষিত স্পর্শগুলো। রাগ, অপমান আর লজ্জায় গায়ে কাটা দিয়ে উঠছে। রুহি চোখ মেলে ফ্যানের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে। বারবার পাশ বদলাচ্ছে, কিন্তু কিছুতেই ঘুম আসছে না। মনে হচ্ছে রুহান যেন এখনো কোথাও কাছেই আছে, তার ঘ্রাণ লেগে আছে বাতাসে। আর এই ভাবনাতেই অস্থির হয়ে বিছানায় ছটফট করতে থাকে রুহি। এক অজানা অস্বস্তি, এক গা ঘিনঘিনে ঘৃণায় সারা শরীর ভরে ওঠে। নিজেকেই যেন নিজে বুঝতে পারছে না সে। তার এই অনুভূতিটা কি শুধুই ঘৃণা নাকি অন্য কিছু? সকালে ভার্সিটিতে এসে রুহি সোজা ক্লাসরুমে ঢুকে পড়ে। মিশমি আর ইফা আগেই চলে এসেছে। আজ রুহির একটু দেরি হয়ে গেছে। আর মিথিলা জানিয়েছে সে আগামীকাল থেকে আবার ক্লাসে আসবে। ক্লাস শেষে তিনজন একসাথে বাইরে বের হয়। রুহির চোখ পড়ে সামান্য দূরে দাঁড়িয়ে থাকা চারজনের দিকে, রুহান, জনি, সাব্বির আর ঈশান। তাদের উপস্থিতি যেন হঠাৎ করে চারপাশটা ভারী করে তোলে। মিশমির চোখ জনের চোখের সঙ্গে মিশতেই সে আটকে ওঠে। এক লাফে রুহির পেছনে লুকিয়ে পড়ে। তার ভিতর কেমন একটা লজ্জা, সংকোচ সব মিলিয়ে এলোমেলো লাগছে। কাল জনি যে হুট করে তাকে চুমু খেয়েছিল, সারা রাত সে এটা নিয়েই ভেবেছিল। জনি মিশমির এই আচরণ খেয়াল করলো ঠিকই, কিন্তু চিরাচরিত হাস্যরসী জনি আজ মুখে কোনো শব্দ আনে না। শুধু এক অদ্ভুত কৌতূহলী চোখে তাকিয়ে থাকে মিশমির দিকে, যেন বুঝেও না বোঝার ভান করছে। রুহি ভ্রুকুচকে রুহানের দিকে তাকালো। ওদের ক্লাসরুমের সামনে এরা কেন দাঁড়িয়ে আছে কিছুই বুঝতে পারছে না। রুহান চোখ ঘুরিয়ে রুহিকে দেখেই বুঝে নেয় এটাই সুযোগ। সে অপেক্ষা করছিল রুহিকে সরি বলার, আর কোনোভাবেই যেন সেটা আজ মিস করতে চায় না। সে রীতিমতো ঘুমাতে পারে না। রুহির স্মৃতিগুলো তাকে ভীষণ পীড়া দিচ্ছে। রুহি ইফা আর মিশমিকে বলে, চল এখান থেকে। তিনজন একসাথে হাঁটা শুরু করে, কিন্তু ঠিক রুহানকে পাশ কাটিয়ে যেতে না যেতেই রুহান হঠাৎ রুহির কবজি ধরে ফেলে। রুহি থমকে দাঁড়িয়ে রেগে ওঠে। সে তো স্পষ্ট করে বলে দিয়েছিল যেন তার আশেপাশেও না থাকে, আর এখন লোকটা কিনা তাকে আবার স্পর্শ করলো। জনি, ঈশান আর সাব্বির দূর থেকে দাঁড়িয়ে পুরো দৃশ্য দেখে যাচ্ছে। তারা জানে না ঠিক কি হতে যাচ্ছে, তবে জনির চোখে যেন কিছুটা আন্দাজ ফুটে ওঠে, তবু সে চুপ থাকে, মুখে কোনো শব্দ আনে না। রুহি কটমট দৃষ্টিতে রুহানের দিকে তাকিয়ে বলে, হাত ছাড়ুন। রুহান শান্ত গলায় বলে ওঠে, ক্যাফেতে চলো, কথা আছে। রুহি রাগে থরথর করে কেঁপে ওঠে, পুনরায় বলে, বলেছি হাত ছাড়ুন আমার। রুহান এবার ধীরে হাতটা ছেড়ে দেয়। রুহি গটগট পায়ে সামনে যেতে নাই। ঠিক তখনই রুহান তার সামনে দাঁড়িয়ে পড়ে, চোখে একরকম কাতরতা নিয়ে বলে, রুহি, লিসেন টু মি। রুহি দাঁতে দাঁত চেপে জবাব দেয়, সামনে থেকে সরুন। কিন্তু রোহান তার জায়গা থেকে না নড়ে ফের বলে, প্লিজ আমার কথাটা একটু শুনো। রুহি এবার শক্ত গলায় একটু জোরেই বলে, সামনে থেকে সরতে বললাম। চারপাশটা যেন মুহূর্তেই থমকে যায়। মিশমি, ইফা, জনি, ঈশান আর সাব্বির কেউই কিছু বলতে পারছে না। ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে শুধু। জনি একপাশে দাঁড়িয়ে ঈশানকে ফিসফিস করে বলে, এটা রুহান, রীতিমতো ছেঁচড়ার মতো লাগছে। দেখ না, একজন মেয়ের পথ আটকে দাঁড়িয়ে সরি বলছে, মনে হচ্ছে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড রাগ ভাঙাচ্ছে। ঈশান ঠোঁট টিপে হাসে। এদিকে রুহান এবার কণ্ঠে অনুতাপ মিশিয়ে বলে, আমি রাগের বশে তোমার সাথে এমনটা করে ফেলেছিলাম। কিন্তু রুহি যেন আজ পৃথিবীর সবচেয়ে অভিমানী মেয়েটা হয়ে গেছে। সে কঠিন চোখে রুহানের দিকে তাকিয়ে বলে, আমার কিছু বলার নেই, রাস্তা থেকে সরুন। রুহান চোখ বন্ধ করে এক গভীর শ্বাস নিয়ে আবার রুহির দিকে তাকায়, তারপর নিঃসংকোচে বলে, আমি কি করলে তোমার রাগ ভাঙবে বলো? রুহির মুখ শক্ত হয়ে যায়। সে দাঁতে দাঁত চেপে একেবারে তীক্ষ্ণ স্বরে বলে, আপনি আমার কে হন যে আমার রাগ ভাঙবেন?
হু আর ইউ? রুহান থমকে যায়। অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে থাকে রুহির চোখের দিকে, যেন একটানা তাকিয়ে থেকে তার ভেতরের কষ্টটা পড়ে ফেলতে চাইছে। ইতিমধ্যে আশেপাশের বেশ কয়েকজন স্টুডেন্ট দাঁড়িয়ে আছে। সবাই উৎসুক চোখে তাকিয়ে আছে, কারণ অনেকদিন পর আবার ক্যাম্পাসে রুহি রুহানের এমন ঝড় উঠেছে। চেনা এই দুই মুখ এতদিন পর আবার মুখোমুখি। রুহি আর কিছু না বলে পাশ কাটিয়ে চলে যেতে চায়। ঠিক তখনই রুহান তার এক বাহু ধরে খুব ধীরে আর সম্মান বজায় রেখে তাকে নিজের সামনে দাঁড় করায়। রুহান দু হাতে রুহির মুখটা আলতো করে নিজের হাতে রাজলাই নেয়। রুহির চোখে চোখ রেখে সোজা সাপটা অথচ অসহায় স্বরে বলে, আই এম সরি। এক মুহূর্তে চারপাশ যেন থমকে যায়। রুহানের মধ্যে আজ কোনো অহংকার নেই, কোনো রাগ নেই। আছে কেবল কষ্ট, অনুশোচনা, অপরাধ বোধ আর একটা অজানা অনুভূতি, যেটা টানে সে বারবার রুহির কাছে অপমানিত হওয়ার পরও ফিরে আসছে। রুহি রুহানের এমন স্পর্শে হঠাৎ কেঁপে ওঠে, তার চোখ জ্বলে ওঠে। আবারও লোকটা তাকে স্পর্শ করেছে, তাও সবার সামনে। সে এক ঝটকায় রুহানের দুহাত গাল থেকে সরিয়ে দেয়। রাগে অভিমানে বুকটা ধরফর করতে থাকে। এরপর মুহূর্তেই হাত তুলে চড় মারার জন্য, কিন্তু তখনই রুহির চোখ বুঝে আসে। সে নিজেকে থামিয়ে নেয়, একটা গভীর শ্বাস নেয়, ঠোঁট কামড়ে নিজেকে সামলায়। হাতটা মাঝপথেই থেমে যায়। রুহান অবাক হয়ে তাকিয়ে থাকে রুহির দিকে। এই মেয়ে ওকে আবারও চড় মারতে চেয়েছিল, কিন্তু আজ আশ্চর্যভাবে রুহানের একটুও রাগ হলো না। বরং সে চুপচাপ স্থির দৃষ্টিতে রুহির মুখের দিকে অভিমান খুঁজতে থাকে। এই মুহূর্তে ওর কাছে একটাই জিনিস দরকার, রুহির রাগ ভাঙানো। এদিকে আশেপাশের সবাই একেবারে স্তব্ধ, কেউ নড়ছে না, কেউ কিছু বলছে না। রুহানকে রুহি চড় মারতে চেয়েছে, অথচ রুহান চুপ। রুহি এবার হাতটা মুঠো করে নামিয়ে ফেলে। এরপর দাঁতে দাঁত চেপে রুহানের চোখে চোখ রেখে বলে, আপনি জানেন আপনি একটা নির্লজ্জ বেহায়া লোক। আমার ইচ্ছে করছে আপনাকে। সে আর বাকিটুকু বলতে পারে না, হয়তো বলতে চাইছেও না। তীব্র রাগে তার গলার স্বর কাঁপে। রুহান তখনও শান্ত, সে ঠান্ডা গলায় বলে, আমাকে আবার চড় মারবে? মারো, যদি এতে তোমার মনের কষ্ট একটু কমে। দেন সো বি ইট রুহি। রুহি হঠাৎ থমকে যায়, এক দৃষ্টিতে তাকিয়ে থাকে রুহানের দিকে। এই লোকটা এত শান্ত হয়ে গেল কেন? আগে হলে তো চড় মারার বদলে তাকে গোটা ক্যাম্পাসের সামনে অপদস্থ করত, আর আজ আজ সে নিজেই চড় মারতে বলছে। একটা মুহূর্তের জন্য রুহির মধ্যে একটা দ্বন্দ্ব খেলে যায়, কিন্তু সে নিজেকে সামলায়, গলার স্বর কঠিন করে ফেলে। আপনাকে চড় মারতেও এখন আমার বিবেকে বাধে। তারপর আঙ্গুল তুলে চোখে চোখ রেখে বলে, আপনি আমার কাছ থেকে দূরে থাকবেন। বোঝাচ্ছেন না কেন আপনি? বুঝছেন না কেন আপনি? আপনাকে দেখলে আমার ঘৃণা লাগে, অসহ্য লাগে। আপনাকে সহ্য হয় না আমার একটুও না। শেষ কথাগুলো রুহি মুখ নামিয়ে চিবিয়ে চিবিয়ে উচ্চারণ করে। তার প্রতিটি শব্দ যেন রুহানের বুকে বিদ্ধ হতে থাকে। সে কিছু বলে না, শুধু দাঁড়িয়ে থাকে। তার ভেতরের কষ্টটা যেন গলায় আটকে যাচ্ছে। নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। রুহি আর দাঁড়ায় না, মিশমিয়া রিফাকে রেখে সে দ্রুত পায়ে সেখান থেকে বেরিয়ে যায়। রুহান শূন্য দৃষ্টিতে তার চলে যাওয়া দেখে যেন ঠিক এই মুহূর্তে সে জীবনের সবচেয়ে মূল্যবান কিছু হারিয়ে ফেলেছে। চারপাশে দাঁড়িয়ে থাকা কয়েকজন ছাত্রছাত্রী ফিসফিস করে কিছু বলাবলি করতে শুরু করে। জনি, ঈশান, সাব্বির, ইফা এবং মিশমি নির্বাক। তারা বুঝতেই পারছে না রুহান এমন কি করেছে, যার জন্য ও এতবার রুহির কাছে ক্ষমা চাইছে। রুহান আর দাঁড়ায় না, বুকের ভেতর অসহ্য যন্ত্রণা নিয়ে সেও সেখান থেকে সরে যায়। তার মনে হচ্ছে সে একটা অনুভূতি, একটা সম্ভাবনা হারিয়ে ফেলছে চিরতরে। রুহি বাড়ি এসে গোসল করে নেয়, তারপর সোজা বিছানায় শুয়ে পড়ে। জাহিদা বেগম এর এমন আচরণ দেখে অবাক হয়ে রান্নাঘর থেকে এসে দাঁড়ায়। সে জানে রুহি সাধারণত ভার্সিটি থেকে এসে না খেয়ে এমনভাবে বিশ্রাম নেয় না। তিনি নরম কণ্ঠে বলেন, কি রে মা, কি হয়েছিল? ভাত খাবি না? কিন্তু রুহির একটুও খিদে নেই। মনটা যেন অজানা এক বেদনায় পড়ে গেছে। সে রুহানের ভাবনাতে বিভোর। সে কি রুহানকে একটু বেশি করা কথা বলেছে? কিন্তু রুহান যা করেছে তাতে এটুকু রুহানের প্রাপ্য ছিল। তাহলে কেন ওর কথা বারবার তার মাথায় আসছে? রুহি নিজের ভেতরে একটা বিরক্তিকর দ্বন্দ্ব অনুভব করে। লোকটা তো তার ইচ্ছার বিরুদ্ধে স্পর্শ করেছে, সবার সামনে অপমানও করেছিল অনেকবার। তাহলে কেন সে তাকে অপমান করতে পারবে না? এইসব ভাবনায় রুহির মন পীড়ায় ভরে ওঠে। সে নিজের অজান্তেই রুহান নামের ছায়াটাকে মস্তিষ্কে আটকে ফেলে। জাহিদা বেগম আবারও রুহিকে ডাক দিলেন। রুহি যতটা সম্ভব স্বাভাবিক কণ্ঠে জবাব দিল, আমার খিদে নেই আম্মু, ক্যাফেতে মিশমিদের সঙ্গে স্যান্ডউইচ খেয়েছিলাম। শোনা মাত্রই জাহিদা বেগম আর কিছু বললেন না। রুহি উপাস ঘুরে চোখ বন্ধ করে রইল।
কিন্তু চোখ বন্ধ করলেও তার চোখ থেকে অজর ধারায় বিন্দু বিন্দু পানি গড়িয়ে পড়ছিল। সে নিজেও অবাক ছিল তার এই অস্বাভাবিক দুর্বলতায়। নিজেকে বারবার প্রশ্ন করছিল কেন এই অচেনা বিষণ্ণতা তাকে ভেঙে দিচ্ছে। সে কি রুহানের জন্য অশ্রু ফেলছে? নিজেই নিজেকে বোঝাতে চাইছিল সে রুহানের জন্য কাঁদছে না, কিন্তু তাও চোখের অশ্রুগুলো যেন বাদ মানছে না। রুহানের স্মৃতি তাকে কাঁদাচ্ছে, যা সে মানতে না চাইলেও সত্য। রুহান ফ্ল্যাটে ফিরে দরজা বন্ধ করে দিল। বাইরে জনি ঈশানরা বারবার ডাকলেও সে একবারের জন্যও উত্তর দিল না। তার বুকের ভেতর আজ একটা অদ্ভুত রকমের ভার অনুভব হচ্ছে। সে তো রেগে গিয়ে অনেকেই কষ্ট দিয়েছে, তবু তাদের জন্য কোনোদিন এমন ব্যথা বোধ করেনি। অথচ রুহির প্রতি তার আচরণের জন্য কেন এমন হাহাকার করছে বুকের গভীরে? রুহা নিজেও উত্তর খুঁজে পাচ্ছিল না, কিন্তু একটা ভয় কুরে কুরে খাচ্ছিল তাকে। সে হয়তো আর কখনো রুহিকে তার সামনে হাসি মুখে দেখতে পাবে না, যেমনটা সে মিথিলার বিয়েতে দেখেছিল। হয়তো সবই হারিয়ে গেছে চিরতরে। মিথিলার বিয়ের দিন রুহির চোখে তার জন্য যে একটু প্রশ্রয় ছিল, সেটা হয়তো ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে। এখন রুহির চোখে তার জন্য শুধু ঘৃণা, বিদ্বেষ। যে ঘৃণা তীব্রতা রুহানের আত্মাকে বিদ্ধ করেছে প্রতিক্ষণে। সে জানে না এই কষ্ট কি শুধুই অনুশোচনা থেকে হচ্ছে, নাকি অন্য কোনো নাম না জানা অনুভূতি থেকে। তবে আজকের পর থেকে সে আর রুহির সামনে যাবে না, রুহিকে আর কষ্ট দেবে না। আর কিছু না হোক এতটুকু তো সে করতেই পারে। সে সামনে গেলে যে রুহির ঘৃণা লাগে সহ্য হয় না। দেখতে দেখতে কেটে যায় পুরো 2 মাস। এর মধ্যে রুহানদের ফাইনাল পরীক্ষাও শেষ হয়ে গেছে। সেদিনের ঘটনার পর থেকে রুহান আর একবারও রুহির সামনে গিয়ে দাঁড়ায়নি। কখনো সামনাসামনি দেখা হলে রুহি চোখ ফিরিয়ে চলে যেত, অচেনার মতো পাশ কাটিয়ে যেতেও দ্বিধাবোধ করতো না। আর রুহান দূর থেকে শুধু তাকিয়ে থাকতো অপলক এবং নীরব দৃষ্টিতে। এই 2 মাসে রুহির প্রতি তার অনুভূতি এক বিন্দুও ম্লান হয়নি, বরং তা যেন আরো গাঢ়, আরো গভীর হয়ে উঠেছে। হাজার চেষ্টাতেও সে রুহির চিন্তা থেকে নিজেকে মুক্ত করতে পারেনি। রুহিকে ভুলে যাওয়ার বহু চেষ্টা করেছে, কিন্তু প্রতিবারই ব্যর্থ হয়েছে। রুহির চোখ, রুহির কণ্ঠ, এমনকি রুহির রাগটাও যেন গেঁথে গেছে তার হৃদয়ের গভীরে। তবুও আজও রুহান ঠিক করে বুঝে উঠতে পারেনি এই অনুভূতির নাম কি। অন্যদিকে রুহিও চেয়েও নিজেকে পুরোপুরি মুক্ত করতে পারেনি রুহানের ভাবনা থেকে। রুহানকে সামনে দেখলে উপেক্ষা করতো, কথা তো দূরের কথা, তাকাতো না পর্যন্ত। কিন্তু রাতে ঘরে নিস্তব্ধতার ফাঁকে রুহানের কথা মনে পড়ে যেত, যদিও সে নিজেকে নিজেই বোঝাতো এটা কেবলই ঘৃণা, আর কিছু নয়। সে রুহানকে ঘৃণা করে, তাই বারবার মনে পড়ে। তবে কি ঘৃণার কারণে কাউকে এত মনে পড়ে, নাকি এর পেছনে লুকিয়ে আছে অন্য কিছু? কিন্তু রুহিতা মানতে চায় না, মানতে ভয় পায়। মানলে হয়তো নিজেকেই হারিয়ে ফেলবে। পরীক্ষা শেষ হয়ে যাওয়ায় রুহান আর নিয়মিত ভার্সিটিতে যায় না। কোনো জরুরি কাজ ছাড়া ক্যাম্পাসে তার উপস্থিতি এখন প্রায় নেই বললেই চলে। আপাতত সে সম্পূর্ণ মনোযোগ দিচ্ছে তার নানা ভাইয়ের পুরনো অফিস পুনরায় চালু করার কাজে। বহুদিন বন্ধ পড়ে থাকা সে অফিসে আবার প্রাণ ফিরিয়ে আনার দায়িত্ব যেন রুহান নিজের কাঁধেই নিজেই তুলে নিয়েছে। পুরনো কিছু বিশ্বস্ত কর্মীদের নিয়ে সে অফিসটি নতুনভাবে সাজাচ্ছে। পরিত্যক্ত ফাইলের গন্ধ মুছে গিয়ে আস্তে আস্তে সেখানে ফিরছে গতির স্পন্দন। প্রত্যেকটা কাজ সে নিজ হাতে খুঁটিয়ে দিচ্ছে, প্রতিটি ছোটখাটো সিদ্ধান্তও রাখছে নিজের ছাপ। নানা ভাইয়ের নামে শুরু হওয়া এই প্রতিষ্ঠান যেন নতুন রূপে ফিরছে। রেজাল্ট বের হওয়ার পর অফিসের পুরো দায়িত্ব সে নিজের কাঁধে তুলে নেবে, এমনটাই তার দৃঢ় সিদ্ধান্ত। আর এই নতুন যাত্রায় রুহান নিজের এক নতুন পরিচয়ে নিজেকে গড়ে তুলতে চায়। এরই মধ্যে মিশমির আপু আর জনির ভাইয়ের বিয়ের তারিখ চূড়ান্ত হয়েছে। আজ তাদের গায়ে হলুদের অনুষ্ঠান। হলুদ সাজে ব্যস্ত সময় পার করছে মিশমির পরিবার। মিশমি নিজেই রুহি, ইফা ও মিথিলাকে দাওয়াত করেছে। তবে রুহি ও ইফা সরাসরি জানিয়ে দিয়েছে তারা শুধু বিয়ের দিনই যাবে। মিথিলাও শেষে তাদের সাথেই যাওয়ার সিদ্ধান্ত নেয়। এই 2 মাসে জনি কয়েকবার নানা প্রয়োজনে মিশমিদের বাড়িতে গিয়েছে, কিন্তু প্রতিবারই মিশমি তাকে দেখলেই লজ্জায় মুখ লুকিয়ে ঘরের কোনো কোণে সরে যেত। জনি সব বুঝতো, কিন্তু কোনো কথা বলতে পারতো না। মিশমির যে আলাদা ফোন নেই সেটাও সে জানে, তাই কখনো দরকার দেখিয়ে, কখনো অযথাই কোনো অজুহাতে সে মিশমিদের বাড়িতে আসতো শুধু একবার মিশমির মুখটা দেখার আশায়। কিন্তু প্রতিবার মিশমির দেখা না পেয়ে সে মনের ভেতর অদ্ভুত এক রাগ আর অভিমান নিয়ে তীব্র হয়ে উঠত। অথচ এই সময়টাই জনি আর কোনো মেয়ের সাথে আগের মতো কথা বলেনি। সে শুধু মিশমির সাথেই কথা বলতে চেয়েছে, কিন্তু চাইলেও পারেনি। গায়ে হলুদের দিন সন্ধ্যার পর অতিথিরা আসতে শুরু করে। হলুদের মঞ্চ আলোকসজ্জা আর সুরের ছন্দে জমে জনিদের এবং মিশমিদের উঠে পুরো বাড়ি বিয়ে ঘরেই হয়েছিল। জনি, রুহান, রায়ান, ঈশান আর সাব্বিরের উপস্থিতিতে ছেলে পক্ষের
চেনা এক উচ্ছ্বাস ফুটে ওঠে। পরদিন সকালে চারদিক বিয়ের সাজে সেজে উঠল, যেন পুরো পরিবেশে উৎসবের আমেজের ব্যস্ততার আনন্দময় গুঞ্জন ছড়িয়ে পড়েছে। জনিদের পরিবারের সবাই মিশমিদের বাড়িতে বউ আনতে যাচ্ছে। আজই বিয়ে। উৎসাহে, ব্যস্ততায় আর হাসি ঠাট্টায় সকালটা বেশ জমজমাট। একটা গাড়িতে উঠে বসেছে জনি, রুহান, রায়ান, ঈশান আর সাব্বির। সঙ্গে আছে জনির কয়েকজন কাজিনও। গাড়ির ভেতর চলছে হুল্লোড়, ঠাট্টা, মশকারা। কারো মাথায় আজ আর কোনো টেনশন নেই, শুধু আনন্দ আর উত্তেজনার রেশ। মিশমিদের বাড়ির সামনে এসে গাড়ি থামতেই দেখা যায় গেটের সামনে দাঁড়িয়ে আছে লামিয়া আর মিশমির কিছু কাজিন। তারা বরপক্ষে গেট আটকেছে, রীতিমতো কড়া পাহারা। কিন্তু জনি চোখ খুঁজে বেড়ায় শুধু এই মিশমিকে। কোথায় সে? এই আনন্দ হইচইয়ের ভিড়েও তাকে খুঁজে না পেয়ে জনির মনটা হঠাৎ করে ভারী হয়ে আসে। মুখ থেকে ঝরে পড়ে হাসি। চুপচাপ দাঁড়িয়ে থাকে সে, আজ আর কোনো ঠাট্টা মশকরা করছে না। গেট আটকানোর খেলাইও নেই। এক পর্যায়ে যখন গেট আটকানোর নাটকটা বেশ দীর্ঘ হয়ে যায়, রনি নিয়ম মতো গেট ধরার টাকা দিয়ে দেয়। তারপরেই সবাই মিলে প্রবেশ করে ভেতরে। বাড়ির ভেতরে ঢুকে আবার শুরু হয় বিয়ের আনন্দ। কিন্তু জনির মনে তখন একটা অপূর্ণতার দাগ রয়ে যায়। মিশমি কোথায়? অল্প কিছুক্ষণের মধ্যেই মিশমি রুমের দরজা খুলে গেল। একে একে বেরিয়ে এলো মিশমি, রুহি, মিথিলা আর রিফা। চারপাশের কোলাহলের মাঝেও যেন হঠাৎ থেমে গেল জনির সময়। তার চোখ গিয়ে স্থির হলো মিশমির উপর। মিশমির গায়ে মেরুন রঙের ঝলমলে অর্গানজা থ্রি-পিস, হাতে কাচের চুড়ি আর চোখে চিরচেনা সেই চশমা, যেটা আজ অদ্ভুতভাবে তার সৌন্দর্যকে আরো গভীর করে তুলেছে। মুখে হালকা মেকআপের স্পর্শে যেন তাকে আজ সত্যি এক পরীর মতো লাগছে। জনির ঠোঁটের কোণে আপনাতেই এক টুকরো হাসি খেলে গেল। চোখ নামাতে পারল না সে। এদিকে ভিড়ের মধ্যেই রুহানের চোখ গিয়ে পড়ল রুহির উপর। রুহির পরনে লাল সাদা কাতানের একটা থ্রি-পিস, মুখে অনুচ্চারিত এক গাম্ভীর্য। তাকে দেখে রুহানের বুকের ভেতর অজানা ধকধকানি। সে পারছে না মেয়েটাকে নিজের করে নিতে, আবার ভুলতেও পারছে না। যেন এক অসম্ভব যন্ত্রণার দ্বন্দ্বে আটকে আছে সে। রুহি ঠিক তখনই টের পেল রুহানের দৃষ্টি। এক পলক তাকিয়ে সে পুরনো বিদ্বেষ নিয়ে চোখ ফিরিয়ে নিল। রুহানের বুকের মাঝে যেন কেউ শিলার মতো কিছু চাপিয়ে দিল। চোখ ফেরানোটা বেশ যন্ত্রণার। বিয়ের বাড়িতে তোড়জোড়ের কমতি নেই। লামিয়া আর রনির বিয়ে পড়ানো শেষ। এখন সবাই খাওয়া দাওয়ার আয়োজন নিয়ে ব্যস্ত। বাড়ির আঙিনা আলো করে লোকজনের কোলাহলের মুখর। এই ফাঁকে জনি অবশেষে সুযোগ পেল মিশমির কাছে যাওয়ার। রুহানদের আসছে বলে সে সোজা এগিয়ে গেল মিশমির দিকে। মিশমি তখন তার এক আত্মীয়ের সঙ্গে কথা বলছিল। জনিকে সামনে দেখে সে কিছুটা হকচকিয়ে যায়। জনি একটু সময় না নিয়ে দ্রুত বলে উঠল, আমি ওয়াশরুমে যাব, তোমার মা বলল তোমাকে দেখিয়ে দিতে। মিশমি চোখ বড় করে জনির দিকে তাকায়। লোকটা নির্দ্বিধায় একটা টাহা মিথ্যে বলে দিল। তবু আশেপাশে সবাই থাকায় সে কিছু বলে না, কেবল মাথা নাড়ে আর নিঃশব্দে ওয়াশরুমের দিকে এগিয়ে যায়। জনি ঠোঁটে রহস্যময় এক হাসি নিয়ে পেছনে পেছনে হাঁটে। ওয়াশরুমের সামনে পৌঁছে মিশমি মাথা নিচু করে দাঁড়িয়ে পড়ে। আচমকাই জনি তার হাতের কবজি ধরে সোজা টেনে নিয়ে মিশমির ঘরের ভিতরে নিয়ে যায়। মিশমির বুকের মধ্যে ধড়ফড় শুরু হয়ে যায়। সে ভয় পেয়ে তুতলিয়ে বলে, কি করছেন? জনি তার হাতের টান বাড়িয়ে মিশমিকে নিজের কাছে টেনে আনে। এক হাতে তার কোমর জড়িয়ে ধরে। এতে মিশমির ওড়নাটা পড়ে যায় মেঝেতে। সে ভয়ে কাঁপতে থাকে। তার দুই হাত জনির কাঁধে ঠেকিয়ে রাখে। জনির চোখে চোখ পড়তে সে চমকে যায়। চশমার কাছে রোধারে মিশমির চোখ যেন জনিকে আচ্ছন্ন করে। সে গভীর দৃষ্টিতে তাকিয়ে থাকে, ঠোঁটের কোণে এক টুকরো নরম হাসি। মিশমি ভয়ে কাঁপা কণ্ঠে ফিসফিসিয়ে বলে, কি করছেন? দরজা খোলা, কেউ দেখে ফেলবে। কিন্তু জনি কোনো উত্তর দেয় না। এক দৃষ্টিতে মিশমির চোখের দিকে তাকিয়ে থাকে সে, নির্বাক নিবিষ্ট। হঠাৎই সে ধীরে ধীরে মিশমির মুখের কাছাকাছি এগিয়ে এসে তার গালে পড়ে থাকা ছোট চুলগুলো আলতো করে কানের পেছনে গুজে দেয়। নরম গলায় বলে, এই 2 মাস আমার থেকে লুকিয়ে লুকিয়ে ছিলে কেন? মিশমির ভিতরটা কেমন যেন হালকা অস্থিরতায় ভরে ওঠে। জনি কাছে আসলেই তার মনে হয় একটা অচেনা আবেশ তাকে গ্রাস করছে। ভয়ের মতো, আবার ভালো লাগার মতো। চোখ বন্ধ করে সে কাঁপতে কাঁপতে ফিসফিস করে বলে, আমি লুকিয়ে ছিলাম না। জনি বুঝতে পারে মিশমি ভয়ে আড়ষ্ট হয়ে আছে। সে এবার আলতো করে মিশমির গালে হাত রাখে। তার মুখটা তুলে ধরে গভীর দৃষ্টিতে তাকিয়ে বলে, তুমি এত ভয় পাচ্ছ কেন? আমি কি তোমায় খেয়ে ফেলবো? মিশমির চোখ মুখ কুঁচকে যায়, বুক ধরফর করে ওঠে। সে লজ্জায় ভয়ে জবাব
সে লজ্জায় ভয়েই জবাব দিতে পারে না, নিঃশব্দে চোখ নামিয়ে নেয়। জনি মিশমির কাঁপতে থাকা মুখের দিকে তাকিয়ে ধীরে বলে, তুমি জানো তোমার জন্য আমি ঠিকমতো খেতে পারি না, ঘুমাতে পারি না। মিশমি ধীরে ধীরে চোখ খুলে জনির দিকে তাকায়। এক পলক চোখ থেকে শিশুর মতো সরলতায় জিজ্ঞাসা করে, আমি কি করেছি আপনাকে? জনির ঠোঁটে হাসি ফোটে, কিন্তু সে সেটা চেপে রাখে। মুখটা মিশমির কানের কাছে নিয়ে গিয়ে ফিসফিসিয়ে বলে, ম্যাজিক করেছে। ইউ আর এ ম্যাজিক্যাল গার্ল। মিশমির চোখ আপনা থেকেই বন্ধ হয়ে আসে। জনির উষ্ণ নিঃশ্বাস তার ঘাড়ে লেগে গায়ে কাটা দিয়ে ওঠে। চোখ বন্ধ করে সে অবুঝের মতো বলে, আমি আমি ম্যাজিক জানি না, সত্যি। জনি এবার মুখটা সরিয়ে মিশমির মুখের দিকে তাকায়। মেয়েটা এমন বোকা বোকা কথা বলছে, এখনো চোখ বন্ধ করে আছে, একটা নিষ্পাপ কচি মুখ যেন। জনি তার চোখ ফেরাতে পারে না। এই ভয় কাতুরি বোকা মেয়েটাকে এসে ভালোবেসে ফেলেছে। হ্যাঁ, সত্যিই ভালোবেসে ফেলেছে। সেই জনি যে একদিন এক মেয়ের সাথে ফ্ল্যাটিং করত, সে আজ এক মেয়ের চোখের বন্ধ ছায়াতেই থমকে গেছে। এদিকে ওদের দুজনের দিকে তীক্ষ্ণ নজরে তাকিয়েছিল একজোড়া চোখ, মিশমির ফুপি জাহানারা বেগম। শুরু থেকে সন্দেহ ছিল তার মনে। জনিকে মিশমির পিছু নিতে রেখেই তিনি চুপি চুপি পেছনে গিয়েছিলেন। আড়াল থেকে শোনেন দুজনের সমস্ত কথা, দেখেন তাদের ঘনিষ্ঠতা। এক মুহূর্ত থমকে থেকে তিনি কিছু একটা ভেবে নেন। এরপর আর দেরি না করে সোজা চলে আসেন বিয়ের আসরের দিকে, যেখানে সবাই খাওয়া দাওয়ায় ব্যস্ত। চোখে মুখে রাগ ও আতঙ্ক মিশিয়ে তিনি হঠাৎ চিৎকার করে ওঠেন, সব শেষ হয়ে যাচ্ছে, কে কোথায় আছেন? আমার ভাতিজির ইজ্জত বাঁচান। এক মুহূর্তে সবকিছু স্তব্ধ হয়ে যায়। সবাই চমকে তাকায় জাহানারা বেগমের দিকে। মুহূর্তেই তার চারপাশে ভিড় জমে যায়। তিনি এবার মিথ্যা কান্নার ভান করে জনির বাবার দিকে তাকিয়ে বলেন, আপনার ছেলে আমার ছোট ভাতিজির ইজ্জত হরণ করতে চাইছে। সে এখন মিশমির রুমে অসভ্যতামি করছে ওর সাথে। তার অভিযোগ শুনে চারদিকে গুঞ্জন ছড়িয়ে পড়ে। রোহান, রায়ান, ঈশান, সাব্বির একে অপরের দিকে চাওয়াচাওয়ি করে। জনি এসব করতে পারে না, তারা জানে। রুহি, মিথিলা, ইফাও হতবাক। তারা জানে জনি মিশমিকে পছন্দ করে, তাতে সন্দেহ নেই। কিন্তু তাই বলে জোর করে না, এটা কিছুতেই মেনে নেওয়া যায় না। ওদিকে জনির বাবা এহসান শিকদার জাহানারা বেগমের কথা শুনে ফুঁস করে উঠেন। মুখ লাল হয়ে গেছে রাগে। তিনি গর্জে উঠে বললেন, কিসব যাতা বলছেন আপনি? আমার ছেলেদের আপনি এমন শিক্ষা দেয়নি যে তারা একটা মেয়ের সাথে অসভ্য ব্যবহার করবে। জাহানারা বেগম এবার আরো এক ধাপ এগিয়ে চোখ রাঙিয়ে বললেন, তাহলে চলুন নিজের চোখে দেখে আসুন আপনার ছেলে কীর্তি। এখনই মিশমির রুমে গিয়ে দেখে নিন। চারপাশে কানে কানে ফিসফিস শুরু হয়ে যায়। কেউ বিস্ময়ে, কেউ সন্দেহে তাকিয়ে থাকে এহসান শিকদারের দিকে। মিশমির মা বাবা তো যেন আকাশ থেকে পড়েছেন, চোখে মুখে আতঙ্ক। জনের মতো ছেলে মিশমির মতো মেয়ের সাথে অসভ্যতাম করবে? এরপর আর কেউ বসে থাকতে পারে না। সবার কৌতূহল আর উদ্বেগ যেন ছড়িয়ে পড়ে বাতাসে। এক ঝাঁক মানুষ ছুটে চলে মিশমির রুমের দিকে। কেউ থেমে নেই। রহস্য উন্মোচনের ক্ষণে সকলেই ছুটে চলেছে। এদিকে রুমের ভেতরে জনি আর মিশমি কিছুই টের পায়নি। জনি মিশমির দিকে তাকিয়ে আছে আর মিশমি ভয়ে কাঁপছে। হঠাৎ দরজা খুলে একদল মানুষ হুড়মুড়িয়ে রুমে ঢুকে পড়ে। সবার সামনে জাহানারা বেগম, পেছনে পেছনে এহসান শিকদার, রনি, রুমা খন্দকার, আরমান খন্দকার এবং আরো অনেকেই। দরজায় এত লোক দেখে জনি হকচকিয়ে গিয়ে সঙ্গে সঙ্গে মিশমিকে ছেড়ে দেয়। মিশমি ছিটকে দূরে সরে যায়। তার শরীর কাঁপছে, চোখে পানি চলে এসেছে। ভয়ার লজ্জায় সে নিঃশব্দে কাঁদতে থাকে। জাহানারা বেগম নাটকীয়ভাবে ছুটে গিয়ে মিশমিকে জড়িয়ে ধরেন। ভয় পেয়েছিস? মিশমি কিছুই বুঝতে না পেরে তাকে জড়িয়ে ধরে। চারপাশে লোকজন ফিসফিস শুরু করে দিয়েছে। মাটিতে পড়ে থাকা ওনা দেখে সন্দেহ আরো ঘনীভূত হয়। রুহা নির্বাক, সে চেয়ে আছে জনির দিকে। জনির কপাল বেয়ে ঘাম গড়িয়ে পড়ে। সে জানে কেউ এখন তার কথা বিশ্বাস করবে না। সবাই নিশ্চয়ই ভাববে তারা এখানে খারাপ কিছু করেছে। এহসান শিকদার গর্জে ওঠেন, তুমি এখানে কি করছো? জনি ঢোক গিলে এক ধাপ এগিয়ে বলে, আমি ওয়াশরুমে আসছিলাম। তখনই জাহানারা বেগম চেঁচিয়ে ওঠেন, মিথ্যে বলবে না, আমি নিজে দেখেছি তুমি আমার মিশমিকে রুমে নিয়ে গিয়েছিলে, অসভ্যতার করতে চেয়েছিলে। মুহূর্তেই জনি ও মিশমি চমকে ওঠে। মিশমি তার ফুপির বুক থেকে মাথা তুলতে চাইলে জাহানারা বেগম তা চেপে ধরেন। জনি চোখ বড় বড় করে তাকিয়ে বলে, আপনি এসব কি বলছেন? আমি মোটেও এমন কিছু করছিলাম না। জাহানারা বেগম দাঁতে দাঁত চেপে বলেন, সবাই দেখেছে তুমি কি করছিলে, তাহলে বলো কেন এসেছিলে মিশমির রুমে? জনির মুখ শুকিয়ে যায়, কিছু বলতে গিয়েও থেমে যায়। এহসান শিকদার কড়া কণ্ঠে বলেন,
উত্তর দাও, কেন এসেছো মেয়েটার রুমে? জনি ঢোক গিলে দাঁড়িয়ে থাকে। কি বলবে? যে ভালোবাসে মিশমিকে সেটা কি এখন বলে দেবে? এদিকে লোকজন ফিসফিস করতে থাকে। একজন বলে, বাকিরাও সাই দেয়। ঠিক তখনই রুহান সামনে এসে বলে, চোখের দেখা সবসময় সত্যি হয় না, হয়তো ও কোনো কাজে এসেছিল, অযথা দোষারোপ করবেন না। জাহানারা বেগম মুখ শক্ত করে বলেন, আমি নিচে দেখেছি সে জোর করে মিশমিকে রুমে নিয়ে এসেছে। মিশমি হতবাক। তার ফুফি কেন এমন মিথ্যে বলছে? সে আবার মাথা তুলতে গেলে জাহানারা বেগম তা আঁকড়ে ধরে কাঁদো কাঁদো গলায় বলে, কাঁদিস না মা, তোর দোষ নেই, কেউ তোকে অপবাদ দিতে পারবে না, আমি আছি। মিশমি কাঁদছে কিন্তু কিছু বলতে পারছে না। তার গলা শুকিয়ে গেছে, বুকের ভেতরটা মোচড়াচ্ছে। ভয় আর অপমানে সে যেন নিঃশ্বাস নিতে ভুলে যাচ্ছে। ঠিক তখনই একজন কৌতূহলী কণ্ঠে বলে ওঠে। বাকিরাও একমত জানায়। এ কথা শুনে জাহানারা বেগমের মুখে একটু চিন্তার ছায়া নামে। যদি মিশমি সত্যিটা বলে দেয়, তিনি জানেন মিশমি মুখ খুললে তার সাজানো নাটক ভেস্তে যাবে। তিনি একটু থেমে মিশমিকে বুক থেকে সরিয়ে দেন। মিশমির চোখ মুখ ফুলে গেছে কাঁদতে কাঁদতে। তখন ইহসান শিকদার গম্ভীর কণ্ঠে জিজ্ঞেস করেন, বলো মা, জনি কি তোমার সাথে খারাপ কিছু করেছে? মিশমি কাঁপতে থাকে। সে চাই কিছু বলবে, কিন্তু ভয় আর চাপ এত বেশি যে মুখ দিয়ে শব্দ বের হয় না। রুহি তা বুঝে তার কাছে এগিয়ে আসে। মমতার ভঙ্গিতে গালে হাত রেখে নরম গলায় বলে, ভয় পাস না, সত্যিটা বলে দে। জনি ভাইয়া তো তোকে কিছু করেনি, বল। এই কথায় মিশমির চোখে পানি আরো তীব্রভাবে গড়িয়ে পড়ে। তার ঠোঁট একটু কাঁপে। ঠিক তখনই জাহানারা বেগম তাকে আবার নিজের দিকে টেনে নিয়ে কড়া গলায় বলেন, ও কেন মিথ্যে বলবে? মিশমি বল, এ ছেলেটা তোর সাথে নোংরামো করতে চেয়েছে? জন নিঃশব্দে দাঁড়িয়ে তাকিয়ে আছে মিশমির দিকে। তার হৃদয় জুড়ে অনিশ্চয়তা। মিশমি কি সত্যিটা বলবে, নাকি চুপ করে থেকে তাকে অপরাধীর আসনে বসিয়ে দেবে? মিশমির দৃষ্টি ঝাপসা, মাথা ঘুরছে, কান ঝিমঝিম করছে। এই চাপ, এই ভিড়, এই অপমান সবকিছু যেন তাকে গিলে ফেলছে। সবাই তাকিয়ে আছে মিশমির দিকে। এত চাপ, এত নজর। মিশমির দম বন্ধ হয়ে আসছে, গা গুলিয়ে উঠছে ভেতর থেকে। হঠাৎ সে কাঁপতে কাঁপতে তার ফুপির বুকে ঢলে পড়ে। রুহি, মিথিলা আর ইফাত ছুটে আসে তার কাছে। এই সুযোগে জাহানারা বেগম যেন আরো জোরে নিজের নাটক চালিয়ে যান। কণ্ঠে দুঃখ আর ক্ষোভ মিশিয়ে বলেন, দেখলেন তো, মেয়েটা ভয়ে জ্ঞান হারিয়ে ফেলেছে। কোনো মেয়ে চায় না তার চরিত্রে দাগ লাগুক, তাই মুখ ফুটে কিছু বলতে পারছে না আমার মিশমিটা। জনির বুক চিনচিন করে উঠছে। সবাই তার দিকে কটাক্ষে তাকাচ্ছে। আর মিশমি কিছু না বলাই যেন তার মনেও আঘাত আরো গাঢ় হচ্ছে। সে চুপ করে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। রুহান তার পাশে এসে কাঁধে হাত রাখে এবং নরম কণ্ঠে বলে, ডোন্ট ওয়ারি, কিছু হবে না। মিশমি ভয় পেয়েছে, জ্ঞান ফিরলেই সত্যিটা বলবে। কিন্তু ততক্ষণে জনিকে ঘিরে চলেছে নানা রকমের ফিসফাস আর দোষারোপ। এহসান শিকদারও রেগে আছেন। তখন জাহানারা বেগম বলে ওঠেন, সবাই এখন বাইরে যান, ওর জ্ঞান ফিরলে আমি নিজে ডেকে নেব। এখানে এত লোকের সামনে কিছু বলতে পারছে না মেয়েটা। বাকিরা তার কথায় সাই দিয়ে একে একে রুম থেকে বেরিয়ে যায়। কিন্তু রুহি, মিথিলা আর ইফা রয়ে যায়। তখন জাহানারা বেগম কড়া গলায় বলেন, তোমরা বেরিয়ে যাও, আমি ওর সঙ্গে আছি। রুহি জবাব দেয়, আমরা ওর ফ্রেন্ড, সত্যিটা আমরাও শুনবো। কিন্তু জাহানারা এবার ধমক দিয়ে বলে ওঠেন, তোমরা ওর মাথা খাওয়ার জন্য এখানে থাকছো, বেরিয়ে যাও বলেছে। রুহি কিছু বলতে চাইলে মিথিলা আর ইফা ওকে টেনে ধরে। তাই আর কিছু না বলে ওরাও চুপচাপ বেরিয়ে যায়। কিছুক্ষণ পর জাহানারা বেগম দরজা খুলে বাইরে আসেন। সবাইকে ভেতরে আসতে বলেন। সবাই ভেতরে প্রবেশ করলে তিনি কান্দার ভান করে সবাইকে বলেন, জিজ্ঞাসা করুন এখন, এতক্ষণ ভয় পেয়ে মেয়েটা চুপ করেছিল, কিন্তু আমাকে সব বলেছে। তার কথায় জনির বুক ধক করে ওঠে। সে মিশমির দিকে এক ধাপ এগিয়ে গিয়ে কাপা কণ্ঠে বলে, এসব উনি কি বলছে? আমি কি তোমার সাথে খারাপ কিছু করেছি? জাহানারা বেগম তৎক্ষণাৎ বলে ওঠেন, হ্যাঁ করেছো, নোংরামও করেছো। ইহসান শিকদার এবার মিশমির সামনে এসে গম্ভীর কণ্ঠে জিজ্ঞেস করেন, ওনার কথা কি সত্যি? জনি কি তোমার সাথে খারাপ কিছু করেছে? মিশমি নিঃশব্দে কাঁদছে। বুকটা ভার হয়ে আছে। নিজের উপরে ঘৃণা হচ্ছে তার। তার জন্য আজ একটা নিরপরাধ ছেলে চরিত্রে দাগ লাগবে। কেন এমন পোড়া কপাল নিয়ে জন্মেছে সে? এহসান শিকদার এবার জোর দিয়ে বলেন, কি হলো, বলছো না কেন? মিশমি এবার মাথা নাড়িয়ে থেমে থেমে বলে, কই করছে? উনি আমার সাথে জোর জবরদস্তি করতে চেয়েছেন। সঙ্গে সঙ্গে যেন ঘরে বিস্ফোরণ ঘটে। চারদিকে থমথমে নীরবতা। জনির চোখ দিয়ে যেন সব গলে পড়ছে। স্তব্ধ হয়ে সে মিশমির দিকে তাকিয়ে আছে।
রুহি অবিশ্বাস নিয়ে মিশমির কাছে ছুটে গিয়ে বলে, এসব কি বলছিস তুই? জনি ভাইয়া তোর সাথে? তার কথা মাঝপথে থামিয়ে দেন জাহানারা বেগম। নোংরামো করতে চেয়েছে ছেলেটা, ভাগ্যিস আমি ঠিক সময় এসেছিলাম। ঘরের কয়েকজন লোক জনির দিকে তেড়ে আসে। থামুন, ওর গায়ে কেউ হাত দেবেন না। রুহান সঙ্গে সঙ্গে সামনে দাঁড়িয়ে বলে। লোকজন থেমে গেলেও জনির বাবা থামেন না। তিনি এগিয়ে এসে জনির কলার ধরে পরপর 3-4টা চড় মারেন সবার সামনে। মিশমি চোখ বন্ধ করে বসে আছে, মুখটা যেন ব্যথায় আর কষ্টে জমে গেছে। তার হৃদয়ের গভীরে শুধু জনির জন্য অনুশোচনা আর যন্ত্রণাই বয়ে চলেছে, কিন্তু সে যে নিরুপায়। জনি মার খেয়েও এক দৃষ্টিতে তাকিয়ে আছে তার ভালোবাসার মানুষটির দিকে, যে আজ তাকে চরিত্রহীন প্রমাণ করে দিল সবার সামনে। রুহান তখন মিশমির দিকে তাকিয়ে জিজ্ঞেস করে, তুমি কি ভয় পেয়ে এসব বলছো মিসমি? কেউ যদি ভয় দেখায় আমাকে বলো, আমি সব ঠিক করে দেব। মিশমি মাথা নিচু রেখে চোখ বন্ধ করে মাথা নাড়িয়ে না জানায়। সবাই স্তব্ধ আর জনের হৃদয় ভেঙে চুরমার হয়ে যায়। ইহসান শিকদার আগে কাঁপতে কাঁপতে বলেন, তোর মতো ছেলে জন্ম দিয়েছে আমি, ছি। চারপাশে সবাই জনিকে দোষারোপ করছে। জনি কিছু না বলে শুধু এক দৃষ্টিতে তাকিয়ে থাকে মিশমির দিকে। ভালোবাসার সেই চোখে এবার শুধু তীব্র ঘৃণা। জনি রেগে হাত মুষ্টিবদ্ধ করে চলে যেতে চাইলে জাহানারা বেগম বাধা দেন। তুমি কোথাও যেতে পারবে না। তারপর ইহসান শিকদারের দিকে তাকিয়ে বলেন, আপনার ছেলের জন্য আমার মেয়ের জীবনের কলঙ্কের দাগ লেগেছে, এখন তাকে এই কলঙ্কের দায়িত্ব নিতে হবে। ইহসান শিকদার বিস্মিত হয়ে প্রশ্ন করেন, আপনি কি বলতে চাচ্ছেন? জাহানারা বেগম সোজাসাপটা উত্তর দেন, আপনার ছেলেকে মিশমিকে বিয়ে করতে হবে। ঘরের ভেতর মুহূর্তেই উত্তেজনা ছড়িয়ে পড়ে। জনি দাঁতে দাঁত চেপে ক্ষোভে বলে ওঠে, ওর মতো মেয়েকে আমি বিয়ে করব না। আমি কিছু করিনি, ওই আমাকে ফাঁসাতে চাইছে। জনির বলা ওর মতো মেয়ে কথাটা বিষের মতো বিধে মিশমির হৃদয়ে। একটু আগেই তো তারা কত সুন্দর মুহূর্ত পার করছিল, আর হঠাৎ করে কি হয়ে গেল? এদিকে সবাই জনির বিরুদ্ধে রাগ প্রকাশ করে। তাদের দাবি পরিস্থিতি থেকে বাঁচতে হলে জনিকে বিয়েই করতে হবে। ঠিক তখনই রুমা খন্দকার বলে ওঠেন। সবাই হতবাক। নিজের মেয়ের নামে কেউ এমন কথা বলে? আজ যদি জনির সাথে মিশমির বিয়ে না হয় তাহলে তো মিশমিরও বদনাম হবে। ইহসান শিকদার এবার কঠোর স্বরে বলেন, যেহেতু আমার ছেলে অন্যায় করেছে সেহেতু ও বিয়ে করবে মেয়েটাকে। জনি অসহায়ের মতো তাকায় বাবার দিকে, কাপা গলায় বলে, আমি কিছু করিনি আব্বু, বিশ্বাস করো। কিন্তু তার কথায় কর্ণপাত না করে ইহসান শিকদার ধমকে ওঠেন, চুপ করো, যা বলছি তাই করো, বিয়ে করো মেয়েটাকে। জনি তাকিয়ে থাকে মিশমির দিকে। মিশমি এখনো মাথা নিচু করে বসে, ঠোঁট কাঁপছে। জনির মনটা হু হু করে ওঠে। সে তো মিশমিকে ভালোবেসেছিল, নিজের করে নিতে চেয়েছিল, এই ভয় কাতুরি মেয়েটাকে, কিন্তু এমন মিথ্যে অভিযোগের বিনিময়ে নয়। এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ইহসান শিকদার বলেন, এখনই কাজী ডাকো, এখনই বিয়ে হবে, এরপর ওদের একসাথেই বাড়ি নিয়ে যাব। সাথে সাথে একজন কাজী রাখতে চলে যায়। রুমা খন্দকারের মুখ ফ্যাকাশে হয়ে যায়। তিনি এই বিয়েতে মোটেও রাজি নন, কিন্তু কিছু বলতেও পারেন না। রুহি আর রোহান দুজনেই বুঝে ফেলে মিশমির এমন আচরণের পেছনে তার ফুপ্পিরই হাত। তিনি মিশমিকে কিছু একটা বুঝিয়েছেন। মিশমির চোখে ভয়, অথচ জাহানারা বেগম নিশ্চিত। কিছুক্ষণের মধ্যেই কাজী এসে উপস্থিত হন। সবাই জনিকে বসতে বললেও সে ঠায় দাঁড়িয়ে থাকে রাগে কষ্টে। সে বুঝে উঠতে পারছে না এরকম একটা জঘন্য কাজ করে মিশমি কি পেল। রোহান এগিয়ে গিয়ে জনিকে জোর করে মিশমির পাশে বসিয়ে দেয়। মিশমি ভয়ে কাঁপছে। জনি দাঁতে দাঁত চেপে নিজেকে সামলায়। কাজী বিয়ের প্রতিক্রিয়া শুরু করেন। জনিকে 3বার কবুল বলতে বলেন। জনি প্রথমে চুপ থাকে, তারপর কণ্ঠে রাগ আর বিষাদ মিশিয়ে বলে, এরপর আরো 2বার উচ্চারণ করে। কাজী এবার মিশমির দিকে তাকিয়ে বলেন। মিশমি ভয়ে ফুপির হাত চেপে ধরে, চোখ বন্ধ করে কাপা কাপা গলায় বলে, কবুল। আরো 2বার একইভাবে কবুল বলতেই ঘরে আলহামদুলিল্লাহ ধ্বনি উঠে। বিয়ে সম্পন্ন হয়। জনির বাবা তখনই কঠিন গলায় বলেন, সবকিছু হলে এবার মেয়ে দুটোকে নিয়ে বের হচ্ছি। মিশমির বুক ধক করে ওঠে। আজকেই তাকে এই বাড়ি থেকে চলে যেতে হবে জনির বউ হয়ে। বউ শব্দটা কেমন অচেনা লাগছে তার কাছে, যেন কারো জীবনের উপর চাপিয়ে দেওয়া কোনো ভার। এদিকে জনি দাঁড়িয়ে যায় রাগে গা টান টান করে। সে অনেক কষ্টে নিজেকে সামলে রেখেছে। জাহানারা বেগম আস্তে করে মিশমিকে উঠান। মিশমি কাঁপছে। তখন রুহি পাশে এসে দাঁড়ায়। মিশমির চোখের পানি মুছে দিয়ে ধীর গলায় বলে, তুই কেন মিথ্যা বলেছিস জানি না, তবে জানি জনি ভাইয়া হয়তো কিছুদিন রেগে থাকবে। তুই গিয়ে ওনার কাছে ক্ষমা চেয়ে নিস। রুহির
নরম কণ্ঠে মিশমি আর নিজেকে ধরে রাখতে পারে না। সে রুহিকে জড়িয়ে ধরে ফুপিয়ে কাঁদে। রুহি মাথায় হাত বুলিয়ে দেয়। চোখে পানি জমে তারও। সে জানে জনি মিশমিকে এত সহজে ক্ষমা করবে না। তার ভয় হচ্ছে রাগের মাথায় যদি মিশমির সাথে জনি খারাপ কিছু করে ফেলে। মিথিলা আর ইফাও এসে মিশমিকে সান্ত্বনা দেয়। এর মধ্যে বরপক্ষ তাড়া দিলে রুহি ধীরে ধীরে মিশমিকে ছেড়ে দেয়। মিশমি মায়ের কাছে গেলে তিনিও মুখ ফিরিয়ে নেন। আপন বলতে যেন থেকেও কেউ নেই। জাহানারা বেগম তাকে গাড়ি দিকে নিয়ে যান। জনি আগেই উঠে বসে আছে। মিশমির গা শিউরে উঠে জনির পাশে বসার কথা ভেবে সে রুহির দিকে চেয়ে থাকে। রুহি তার গালে হাত রেখে ধীরে বলে, কিচ্ছু হবে না, ওঠ। জাহানারা বেগমও মাথায় হাত রেখে আশ্বস্ত করে। মিশমি আস্তে করে গাড়িতে উঠে, একবারও জনির দিকে না তাকিয়ে। জনিও মুখ ফিরিয়ে সামনের দিকে তাকিয়ে থাকে। ওই গাড়িতে আর কেউ উঠে না। এদিকে রুহির ভীষণ চিন্তা হচ্ছে মিশমির জন্যে। সে এবার রায়ানদের কাছে আসে। রুহান, রায়ান, ঈশান, সাব্বির সবার মুখ থমথমে। তবুও রুহি সাহস করে সামনে যায়। সে রায়ানের দিকে তাকিয়ে ধীরে বলে, আপনারা দয়া করে জনি ভাইয়াকে একটু বোঝাবেন যাতে মিশমিকে কিছু না বলে। ও ভয় পেয়ে হয়তো এমনটা বলেছে। এই পর্যায়ে সাব্বির শক্ত গলায় বলে, তোমার কি মনে হয় কেউ ভয় পেয়ে মিথ্যা বলে? জনি কেন? ওর জায়গায় যে থাকবে সেই তো রেগে যাবে। তোমার বান্ধবীকে ভালো ভেবেছিলাম, কিন্তু সে যে জনিকে এতটা নিচে নামাবে ভাবতে পারিনি। রুহি ঢোক গিলে অপরাধীর ন্যায় বলে, আমি জানি ও কাজটা খারাপ করেছে, কিন্তু আমার মনে হয় ওর ফুপির ওকে কিছু একটা বুঝিয়েছে, যার কারণে ও এমন মিথ্যা কথা বলল। ঈশান একটু ঠান্ডা গলায় বলে, আমরা মানলাম যে মিসমির ফুপি মিসমিকে কিছু একটা বলেছে যার কারণে সে মিথ্যা বলল, কিন্তু এর আগে কি ও সত্যটা বলতে পারতো না? সে ভয় পায়, ঠিক আছে, তাই বলে কি সত্যটা বলতে পারবে না? সাব্বির আবারও তাল মিলিয়ে বলে, দেখ রুহি, এসব ইলজিক্যাল কথা বলে কোনো লাভ নাই। যে ভয় পেয়েছে তাই এমন করছে। ও কাজটা একদম ঠিক করেনি। রুহির ভীষণ রাগ লাগছে। কেউ কেন মিশমির দিকটা বুঝতে পারছে না। যে মেয়েটা সামান্য জনের ধাক্কা খেয়ে ভয় পেয়ে যায়, যে মেয়েটাকে কেউ টাচ করলেও সে ভয় কিছুই বলতে পারে না, সেই মেয়েটা কিভাবে এত বড় একটা ঘটনায় ফটফট কথা বলবে? তাও যখন বলতে চেয়েছে তখন মিশমির ফুফিয়ে তো ওকে আটকে দিয়েছে। কিন্তু রুহি কথাগুলো ওদের বোঝাতে পারছে না। ওরা তো মিশমিকে বুঝবেও না। তাও রুহি বলে, আমি জানি মিশমির দোষ আছে, কিন্তু আপনারা যদি জনি ভাইয়ার সামনে ওর ব্যাপারে কিছু বলেন উনি আরো রেগে যাবেন। এখন যেহেতু বিয়ে হয়ে গেছে, ঝামেলা না বাড়িয়ে ভুলে যাওয়াই ভালো। এই পর্যায়ে রায়ান, ঈশান, সাব্বির সম্মতি জানায়। ঈশান বলে, চিন্তা করো না, আমরা অন্তত ওকে কুবুদ্ধি দিব না। তোমরা এখন সাবধানে বাড়ি যাও। রুহান চুপচাপ দাঁড়িয়ে থেকে রুহি এবং তার বন্ধুদের কথা শুনছে। সে রুহির সাথে কথা বলছে না কারণ রুহি চায় না তার বাকি বন্ধুরা না বুঝলেও সে জানে মিশমি ভয় পেয়েছে এবং তার ফুপিয়ে তাকে কিছু একটা বলেছে। রুহি আর কথা বাড়ায় না। সে আর ইফা মিথিলার থেকে বিদায় নিয়ে বাড়ি থেকে রওনা দেয়। মিথিলা রায়ানের সাথে যাবে। সবাই তৎক্ষণাৎ ওখান থেকে বিদায় নেয়। গাড়ির ভেতর সারা পথ জনির মুখ গম্ভীর ছিল। চোখে রাগ আর অভিমান জ্বলজ্বল করছে। পাশে বসে থাকা মিশমি চুপচাপ হেঁচকি তুলে কাঁদছে। এত কিছুর পরেও তার মুখ দিয়ে কোনো শব্দ বের হচ্ছে না। অবশেষে গাড়ি জনিদের বাড়ির সামনে এসে থামে। বাড়িতে তখন ভিড় জমেছে। জনির ঘটনার কথা চারদিকে ছড়িয়ে পড়েছে। অতিথিরা সবাই অধীর অপেক্ষায় বসে আছে। কখন ছেলেটা আসবে, কখন মেয়েটাকে দেখা যাবে। জনির মা ঘরের ভেতরে বসে কাঁদছেন। তিনি বিশ্বাসই করতে পারছেন না তার আদরের ছেলে এমন কিছু করতে পারে। তার চোখে সব দোষ মেয়েটার। সেই ফাঁসিয়েছে জনিকে। গাড়ির শব্দে সবাই ছুটে আসে বাইরে। জনি দরজা খুলে নেমে পড়ে। এক দৃষ্টিতে সামনের দিকে তাকিয়ে থাকে। তার চোখে হতাশা, রাগ আর লজ্জা একসাথে ফুটে উঠেছে। মিশমি গুটিসুটি মেরে বসে আছে গাড়ির ভেতর। আর লামিয়া ও রনি ধীরে ধীরে নামে। জনির মা কাঁদতে কাঁদতে ছুটে এসে তাকে জড়িয়ে ধরে বলে, আমি জানি তুই কিছু করিসনি বাবা, মেয়েটাই তোকে ফাঁসিয়েছে। জনির বাবা সামনে এসে গর্জে ওঠেন, তোমার প্রশ্রয়ী ছেলেটা মাথায় উঠেছে। আজ তার জন্য আমাদের মাথা হেট হয়ে গেল। নাটক বন্ধ করো, ওদের সবাইকে ঘরে নিয়ে যাও। জনির মা কাঁদতে কাঁদতে প্রতিবাদ করেন, আমি ও মেয়েটাকে কোনোভাবেই বউ হিসেবে মানব না। জনির বাবা আরো গর্জে ওঠেন, আর একটা কথাও বলবে না, ঘরে নিয়ে যাও ওদের। জনির মা পিছিয়ে দাঁড়িয়ে যান। কিন্তু ঘনিষ্ঠ কয়েকজন আত্মীয় এগিয়ে এসে মিশমি ও লামিয়াকে বাড়ির ভেতরে নিয়ে যান।
জনি কিছু না বলেই গটগট করে নিজের ঘরের দিকে চলে যায়। মিশমি ও লামিয়াকে একটি রুমে বসানো হয়। এদিকে রোহান, রায়ান, ঈশান, সাব্বির সবাই মিলে জনিদের বাড়িতে আসে। সোজা জনি রুমে ঢুকে পড়ে। জনি বিছানার চাদর শক্ত করে খামছে ধরে রাগে ফুঁসছে। চোখ দুটো লাল, ঠোঁট কামড়ে ধরে আছে যেন নিজেকেই আটকাচ্ছে। রোহান ধীরে ধীরে তার কাঁধে হাত রেখে বলল, যা হওয়ার হয়ে গেছে ভাই, এখন এসব ভেবে আর লাভ নেই। মেয়েটা হয়তো ভয়ে ভুলভাল বলে ফেলেছে। জনি তড়াক করে উঠে দাঁড়িয়ে দাঁতে দাঁত চেপে বলে, ভয়? আই হেট দিস স্টুপিড ওয়ার্ড। তুই এখানে এসে দাঁড়িয়ে ওর হয়ে দালালি করছিস? রোহান ধীর কণ্ঠে বলল, আমি কেন ওর হয়ে দালালি করব? এখন তোদের বিয়ে হয়ে গেছে, তাই তো বলছি ভুলে যাই সব। সময়ের সাথে ঠিক হয়ে যাবে সব। আর আমি জানি তুই ওকে ভালো। আই হেট হার। রোহানকে মাঝপথে থামিয়ে দিয়ে জনি চিৎকার করে ওঠে। রোহান চুপ করে গেল। বুঝে গেল জনি এখন রেগে আছে, তার কথা শুনবে না। কিছু বললে উল্টে বিপরীত প্রতিক্রিয়া হতে পারে, তাই সে একটু নরম গলায় বলল, চল ফ্ল্যাটের সবাই মিলে আড্ডা দিই, হালকা হবি, রাতে চলে আসিস। জনি প্রথমে যেতে চাইল না, কিন্তু বাকিরা সবাই চাপ দিলে শেষমেশ অনিচ্ছা সত্ত্বেও রুহানদের সঙ্গে বেরিয়ে গেল। মনে একরাশ বিষাদ আর অসহায় ক্ষোভ নিয়ে। জনির মা একটানা অপমান করে যাচ্ছিলেন মিশমিকে, আর মিশমি নীরবে কেঁদেই যাচ্ছিল। তার কিছু বলার ছিল না, করারও ছিল না। অবশেষে জনির এক চাচি এসে জনির মাকে শান্ত করে নিয়ে যান। রাত প্রায় 8টা। জনির এক কাজিন এসে মিশমিকে রুমে নিয়ে যেতে থাকে। মিশমি নিঃশব্দে মেয়েটার সঙ্গে হাঁটে, কিছুই বলে না। মেয়েটি বলল, মিশমির বুক কেঁপে ওঠে, চোখ ছলছল করে ওঠে। সে কেবল মাথা নাড়ে। মিনিটে চলে গেলে রুম নিস্তব্ধ হয়ে পড়ে। রাত 10টার দিকে জনি রুহানদের সঙ্গে সময় কাটিয়ে রুমে ফিরে। দরজা খুলেই চোখে পড়ে খাটে চুপচাপ বসে থাকা মিশমির উপর। তার পরনে এখনো সে মেরুন রঙের 3 পিস। জনিকে দেখে মিশমি আরো গুটিয়ে যায়। জনির চোখ মুহূর্তেই লাল হয়ে ওঠে। দুপুরের অপমান চোখে ভাসে। রাগে তার মুখ শক্ত হয়ে ওঠে, হাত মুষ্টিবদ্ধ করে ফেলে। শরীরের প্রতিটি রগ ফুলে উঠেছে। মিশমি ধীরে মাথা তুলে। জনির চোখে চোখ পড়তেই বুক কেঁপে উঠে। মিশমি মনে মনে স্থির করে সব সত্যি জনিকে বলবে, না হলে যে লোকটা তাকে চিরকাল ভুল বুঝেই যাবে। সে হালকা গলা টান দিয়ে কিছু বলতে যাবে, এমন সময় জনি হঠাৎ এগিয়ে এসে তার কবজিটা শক্ত করে চেপে ধরে। রাগে ফুঁসতে ফুঁসতে এক টানে তাকে বিছানা থেকে নামিয়ে দেয়। মিশমি হকচকিয়ে যায়। কি ঘটছে ঠিক বুঝে ওঠার আগে দাঁড়িয়ে পড়ে। তার চশমাটা মেঝেতে পড়ে যায়। সে কাপা কণ্ঠে থেমে থেমে বলে, আমি আপনাকে কিছু বলতে চাই। তবে জনি তার কথা কানে তুলল না। মিশমির হাতটা পেছনে চেপে ধরে, দাঁতে দাঁত চেপে বলে, আমি তোমার সাথে জোর জবরদস্তি করতে চেয়েছি। ইনডাইরেক্টলি তুমি আমাকে রেসপিটস বানিয়ে দিয়েছো। মিশমির হাতে ভীষণ ব্যথা করছে, কিন্তু ব্যথা গিলে সে জনিকে কাপা কণ্ঠে বলে, আমি ভয়। কিন্তু জনি তার কথা থামিয়ে দিয়ে চিৎকার করে বলে, জাস্ট শাট ইউর মাউথ। ভয় পেয়ে তুমি আমাকে সবার সামনে নিচে নামিয়ে দিয়েছো। আমার বাবা জীবনেও আমার গায়ে হাত তুলেনি, কিন্তু আজ সবার সামনে সেও আমার গায়ে হাত তুললো, আমার অবিশ্বাস করলো। তুমি সবাইকে বোঝালে যে আমি তোমার রেপ করতে চেয়েছি। দেন ওকে, আজ আমি তোমাকে প্র্যাকটিক্যালি বোঝাবো রেপ কাকে বলে। মিশমির কলিজা ছ্যাদ করে উঠল। চোখ দিয়ে পানি পড়ছে তার। চশমা না থাকায় সে জনির দিকে তাকাতেও পারছে না। তারপরও জনিকে শান্ত করতে সে ঢোক গিলে বলে, বিশ্বাস করুন, আমি আপনাকে। বাকিটা আর বলতে পারে না। জনি তার 2 হাতের আঁচলায় মিশমির মুখটা শক্ত করে ধরে মিশমির নরম তুলতুলে অধৈর্যরা আঁকড়ে ধরে। জনি তার শরীরের অর্ধেক শক্তি প্রয়োগ করে মিশমির অধরে দাঁত দিয়ে অনবরত আঘাত করছে। মিশমির মনে হচ্ছে তার প্রাণ যেন এখনই বেরিয়ে যাবে। তার চোখ লাল হয়ে গেছে, চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে। সে 2 হাত দিয়ে জনির বুকে ধাক্কা মারে, যাতে একটু নিস্তার পাওয়া যায়, কিন্তু জনিকে এক চুলও সরাতে পারল না। এবার সে 2 হাত দিয়ে জনির মাথার পেছনের চুলগুলো শক্ত করে ধরে ছাড়াতে চায়, কিন্তু পারে না। উল্টে জনি আরো বেশি আঘাত করছে। এক পর্যায়ে যখন জনি তার জিভে নোনতা কিছু অনুভব করলো, তখন সে মিশমির অধৈর্যরা ছেড়ে দিল। মিশমি হাঁপাচ্ছে, যন্ত্রণায় তার চোখ মুখ লাল হয়ে গেছে। ক্ষত স্থান থেকে রক্ত ঝরছে।
সে কাপা হাতে জায়গাটা স্পর্শ করে সামনে ধরতেই আটকে ওঠে। মিশমি রক্ত ভয় পায় ভীষণ। সে এবার ভয় জড়ানো চোখে জনির দিকে তাকানোর চেষ্টা করে, কিন্তু পারে না। চোখে সে ঝাপসা দেখছে। জনি এক দৃষ্টিতে মিশমির দিকে তাকিয়ে আছে, অদ্ভুত এক দৃষ্টি। মিশমির যন্ত্রণা গেলে জনিকে শান্ত করতে আবারও বলে, আমার কথাটা শুশু। জনি এবার মিশমির মাথার পেছনে হাত দিয়ে এবার মিশমির ঘাড়ে প্রচন্ড জোরে দাঁত বসায়। জনি যেন সমস্ত রাগ, কষ্ট, অভিমান সব মিশমির উপরে ছাড়ছে। মিশমির মুখ দিয়ে এবার অস্পষ্ট স্বরে চিৎকার বেরিয়ে আসে। সে আর সহ্য করতে না পেরে কাঁদতে কাঁদতে বলে, আমাকে ছেড়ে দিন প্লিজ। জনি মিশমিকে ছেড়ে দিয়ে মিশমির দিকে তাকায়। মিশমি ছাড়া পেয়ে এবার জনির গালে কাঁপতে থাকা হাতটা রেখে কান্না জড়ানো কণ্ঠে আস্তে করে বলে, আপনি শান্ত হন। জনি মিশমির বাহু দুটো ধরে দাঁতে দাঁত চেপে বলে, এখনো তেমন কিছু করিনি, এতেই এতটা হাঁপিয়ে গেছো? দুপুরে তোমাকে রেপিস্ট বানানোর সময় খেয়াল ছিল না এসব? মিশমি ঝাপসা চোখে জনির দিকে তাকানোর চেষ্টা করছে, কিন্তু জনির চোখের সাথে চোখ মেলাতে পারছে না। সে কাঁদতে কাঁদতে হাত নাড়িয়ে বলে, আমি কালকে সবাইকে বলবো যে আপনি কিছু করেননি, সব আমার দোষ। দয়া করে আমায় ছেড়ে দিন। আমি কালকেই চলে যাব এখান থেকে। আপনার জীবনে আর কখনো আসবো না। জনির ভেতরে ঝড় বইছে। মিশমির কান্না আর কষ্ট দেখে তার বুকটা কেমন মোচড় দিয়ে উঠছে। এই ভীতু নিরীহ মেয়েটাকে তো সে ভালোবেসেছিল, নিজের করতে চেয়েছিল, কখনো কষ্ট দিতে চায়নি, আঘাত করা তো দূর। কিন্তু আজ মেয়েটা কি করেছে, জনিকে কি অবস্থায় ফেলেছে। মেয়েটা হয়তো জানেই না একজন ছেলের সৎ চরিত্র কতটা সম্মানের জিনিস। মিশমির একটা কথায় একটুখানি বলে সেই সম্মান মাটিতে মিশে যেতে এইটুকু সময় লাগলো না। দুপুরের ঘটনাটা আবারও মনে পড়ে জনির। চোখ জ্বলে ওঠে তার, রাগে ঠোঁট চেপে ধরে। নিজেকে সামলাতে না পেরে আবারও মিশমির ঘাড়ে দাঁত বসায়। মিশমি আর সহ্য করতে পারল না। পরপর 3টা কামড়ের সাথে ভয়, এমন জনিকে তো সে কল্পনাও করেনি কখনো। মেয়েটা আর নিজেকে ধরে রাখতে পারল না, জ্ঞান হারিয়ে হেলে পড়ে জনির বুকে। জনি প্রথমে কিছু বুঝতে পারে না। যখন দেখে মিশমি সম্পূর্ণ শরীরের ভার তার উপর ছেড়ে দিয়েছে, তখন বুঝতে পারে মেয়েটা জ্ঞান হারিয়েছে। বুকটা ধক করে ওঠে তার, ভেতরে মোচড় দিয়ে ওঠা এক কষ্ট নিয়ে মিশমিকে কোলে তুলে বিছানায় শুয়ে দেয়। এরপর মিশমির উপরে আতশোয়া হয়ে এক দৃষ্টিতে মিশমির ঘাড় আর ঠোঁটের ক্ষতগুলোর দিকে তাকিয়ে রইল। এসব দেখে জনের চোখ থেকে এক ফোঁটা পানি গড়িয়ে পড়ল মিশমির গালে। দুপুর থেকে রাগে আর অপমানে ফুসলেও চোখ ভিজেনি, কিন্তু এখন তার ভালোবাসার মানুষটাকে এভাবে আঘাত করেছে ভাবতেই বুকটা কেঁপে উঠল। যে মেয়েটাকে একদিন রিক নামের ছেলেটির ভয়ে তার বুকে মাথা গুজে রেখেছিল, আজ সেই মেয়েটার তার ভয়ে জ্ঞান হারালো, তার দ্বারা আঘাত প্রাপ্ত হলো। চোখ বন্ধ করে জনি কান্না আটকে রাখতে চাইলেও পারল না। চোখের পানি টুপটুপ করে মিশমির গালে ছড়ে পড়তে লাগলো নিঃশব্দে। তারপর সে ধীরে ধীরে মুখটা গুজে দিল মিশমির ঘাড়ে। না মিশমির জ্ঞান ফেরালো, আর না ক্ষতস্থানে ওষুধ লাগালো। শুধু কাঁপতে থাকা বুকটা নিয়ে চুপচাপ মিশমির ঘাড়ে মুখ গুজে শুয়ে রইল। এক সময় ঘুমিয়ে পড়লো ওভাবেই। সকালে কারো গোগানির শব্দে জনির ঘুম ভাঙে। ধীরে ধীরে সজ্ঞানে ফিরে বুঝতে পারে সে এখনো মিশমির গলায় মুখ গুজে রয়েছে। মেয়েটা জ্বরের তাপে কাঁপছে, অস্ফুট শব্দে গোঙাচ্ছে। তড়িঘড়ি করে উঠে বসে জনি। ঘড়িতে চোখ বুলিয়ে দেখে সকাল 9টা বাজে। মিশমির দিকে তাকিয়ে তার বুক হিম হয়ে আসে। মেয়েটার শরীর জুড়ে জ্বর, মুখে কষ্টের ছাপ। জনি অনুভব করে গত রাতে সে কতটা নিষ্ঠুর আচরণ করেছিল, কিন্তু সেই বা কি করত। মিশমির আচরণই তো তাকে রাগাতে বাধ্য করেছিল। না, এই মুহূর্তে যুক্তি খোঁজা নিরর্থক। সে চুপচাপ ড্রয়ার থেকে একটা মলম বের করে মিশমির ক্ষত স্থানে খুব আলতো হাতে লাগিয়ে দেয়। এরপর ওয়াশরুমে গিয়ে গোসল সেরে নিচে নেমে আসে। একটা বাটিতে ঠান্ডা পানি নিয়ে ফের রুমে এসে কাপড় ভিজিয়ে জড়পট্টি দেয় মিশমির কপালে। কয়েকবার পাল্টানোর পর মিশমির চোখ কাঁপে, ধীরে ধীরে খুলে যায়। জনিও আর এক মুহূর্ত ঘরে থাকতে পারে না। ভেতরের অপরাধ বোধ আর অস্বস্তি নিয়ে বাটিটা হাতে নিয়ে চুপচাপ ঘর ছেড়ে বেরিয়ে যায়। জনি নিচে নেমেই থমকে দাঁড়ায়। ড্রয়িং রুমে তার মা, বাবা, ভাই লামিয়া এবং সেই কাজী সাহেব বসে আছেন, যিনি গতকাল তাদের বিয়ে দিয়েছিলেন। পরিবেশ থমথমে, তার বাবার মুখে স্পষ্ট রাগের ছাপ। জনিকে দেখেই জনির মা বলে ওঠেন, এতক্ষণ লাগে ঘুম থেকে উঠতে? মেয়েটাও এখনো শুয়ে আছে না? আমি কাজে ডেকে এনেছি, আজই তালাক হবে।
মুহূর্তেই জনির মুখ গম্ভীর হয়ে যায়। তখনই ইহসান শিকদার রেগে তার স্ত্রীকে বলেন, সকাল সকাল নাটক শুরু করছো, আমাকে না জানিয়ে কাজে ডেকে এনে তালাক দিবে? তোমার ছেলে যা করেছে তার জন্যই তো বিয়ে দিতে হলো। এখন যদি তালাক হয় মানুষ আবার আমার দিকে আঙুল তুলবে। জনির মা এবার কড়া কণ্ঠে বলেন, আমার ছেলে কিছু করেনি, মেয়েটাই ওকে ফাঁসিয়েছে। আমি কিছুতেই ওদের একসাথে থাকতে দেব না। তাদের তর্কের মাঝেই রুহান, রায়া, নিশান আর সাব্বির এসে হাজির হয়। কাজীকে দেখে সবাই বিস্মিত। রুহান এগিয়ে গিয়ে জনিকে প্রশ্ন করে, কিরে, কাজী এখানে কেন? জনি কিছু না বলে নীরবভাবে সামনের দিকে তাকিয়ে থাকে। তার চোখে যেন কোনো আবেগ নেই, শুধু এক ধরনের অচেনা শূন্যতা। এদিকে জনির মা কাজের মেয়েকে ডাকেন। এই ময়না, মেয়েটাকে এক্ষুনি ডেকে আন। রুহান এবার ভদ্রভাবে বলেন, আন্টি, কিছু হয়েছে? কাজী কেন আসলো? জনির মা তখন ঠান্ডা অথচ কঠিন কণ্ঠে জানান, জনি আজই মেয়েটাকে তালাক দেবে। রুহান সহ সবাই হতবাক। রুহান কঠিন গলায় বলল, আন্টি, বিয়েটা তো ছেলে খেলা নয়। ওদের বিয়ে হয়েছে তা এভাবে ভাঙা যায় না। জনির মা চেঁচিয়ে ওঠেন, বিয়ে নিয়ে খেলাই হয়ে গেছে। সবাই মিলে আমার ছেলের ঘাড়ে ওই মেয়েটাকে চাপিয়ে দিয়েছে। আমি জানি মেয়েটা প্ল্যান করেই ওকে ফাঁসিয়েছে। রুহান এবার দৃঢ় কণ্ঠে বলে, আপনি না মানলেও জনি আর মিসমি তো মেনে নিয়েছে। স্বামী স্ত্রীর ইচ্ছার বিরুদ্ধে জোর করে তালাক দেওয়া অন্যায়। এটা আপনি বুঝুন আন্টি। ততক্ষণে মিশমি ধীরে ধীরে সিঁড়ি বেয়ে নিচে নেমে আসছিল। তার চোখে জল টলমল করছে, শরীর এখনো জ্বরে কাঁপছে, গায়ে যেন কোনো শক্তি নেই। কিন্তু তালাকের কথাটা শুনে পায়ের নিচের মাটি সরে যাচ্ছে তার। নিঃশব্দে চোখ দিয়ে পানি পড়ছে। জনির মা মিশমিকে দেখতে পেয়ে বলে উঠলেন, ওই তো মেয়েটা এসেছে। কাজী সাহেব, বলুন কি কি করতে হবে? সবাই একসাথে তাকালো মিশমির দিকে। জনিও তাকালো, কিন্তু চোখ আবার সরিয়ে নিল। ময়না তাকে ধরে এনে সবার সামনে দাঁড় করিয়ে দিল। কাঁপতে থাকা দেহ নিয়ে মিশমি দাঁড়িয়ে রইল, নিঃশব্দে চোখের অশ্রু ফেলে। জনির মা এবার সামনে এসে দাঁড়িয়ে বললেন, শোনো মেয়ে, আজই তোমাকে আমার ছেলে তালাক দেবে। এরপর যেন এক মুহূর্তও এই বাড়িতে না থাকো। তোমার বাবা মাকে ফোন করেছিলাম, ওরা স্পষ্ট বলে দিয়েছে তোমার জন্য ও বাড়িতে কোনো জায়গা নেই। তাই কোনো চালাকি করে এই বাড়িতে থাকার চেষ্টা করো না। আমার ছেলের মান সম্মান যা ছিল সব তুমি খেয়ে নিয়েছো। মিশমি চুপ। সে জানে বাবা মা তাকে ফিরিয়ে দেবে। এখন কোথায় যাবে সে? তার যে আর কোথাও ঠাঁই নেওয়ার জায়গা নেই। অসহায় চোখে সে জনির দিকে তাকায়। আকুতি আর নীরব আহ্বান ছড়িয়ে আছে সে দৃষ্টিতে। জনি তার চোখে চোখ রাখে কিছুক্ষণ, কিন্তু মুখে কিছুই বলে না। এদিকে জনির মা আবার কাজীকে বলে ওঠেন, বলুন কাজী সাহেব, নিয়ম কানুন শুরু করুন। ঠিক তখনই মিশমির মুখ ফেটে চিৎকার বেরিয়ে আসে। না! ড্রয়িং রুম জুড়ে হঠাৎই থমথমে নীরবতা। মিশমির আকস্মিক চিৎকারে সকলেই হতভম্ব হয়ে তার দিকে তাকিয়ে আছে। সে নিজেও নিজের আচরণে এক মুহূর্তের জন্য ভয় পেয়ে যায়, কিন্তু আজ তার আর চুপ করে সহ্য করলে চলবে না। বহু কষ্টে নিজের ভিতর থেকে সাহস জোগাড় করে সে ধীরে ধীরে এগিয়ে আসে জনির সামনে। মাথা নিচু করে কাপা কণ্ঠে বলল, আমি তালাক চাই না। জনি স্তব্ধ চোখে তাকায় তার দিকে, যেন এই বাক্যটা শুনে বিশ্বাস করতে পারছে না। মিশমি চোখ নামিয়ে ফেলে, কাপা দেহ নিয়ে দাঁড়িয়ে থাকে। সে জানে না এরপরে কি হবে, শুধু এটুকুই জানে এই বাড়ি সে ছাড়তে চায় না, এই সম্পর্কটা শেষ হতে দিতে পারে না। রুহান এবার সামনের দিকে এসে গলা শক্ত করে বলে ওঠে, আন্টি, আপনি ভেবেচিন্তে সিদ্ধান্ত নিন। ওরা কেউই তালাক চাইছে না। জনির মা ফোঁস করে ওঠেন, আমার ছেলে একবারও বলেছে যে সে তালাক চায় না? রুহান জনিকে কিছু বলবে এমন সময় তার চোখ দরজার দিকে যায়। হালকা ভেজা চুল, ধুলো লাগা স্যান্ডেল, মুখে উদ্বিগ্নতা নিয়ে দাঁড়িয়ে আছে রুহি। সবাই তার দিকেই তাকায়। জনির মা কপাল কুঁচকে বলেন, তুমি কে? রুহি কিছুক্ষণ চুপ থেকে স্নিগ্ধ ভঙ্গিতে উত্তর দেয়, আমি রুহি, মিশমির বান্ধবী। ওকে দেখতে এসেছিলাম। মিশমি ছুটে গিয়ে রুহিকে জড়িয়ে ধরে। তার কাঁধে মুখ গুজে ফুপিয়ে কেঁদে ওঠে সে। রুহি তাকে শক্ত করে জড়িয়ে ধরে মাথায় হাত বুলিয়ে দেয়। মিশমি কান্না থামিয়ে কাতর কণ্ঠে বলে, ওনাদের বলো না আমি তালাক চাই না। রুহির চোখ হঠাৎ আটকে যায় মিশমির ঘাড় আর ঠোঁটের কোণে লালচে দাগে। তার বুকের ভেতর ধক করে ওঠে, ঠোঁট কেঁপে ওঠে। মিশমি কিছু না বললেও রুহি ঠিকই বুঝে যায় এটা কিসের দাগ, কিন্তু সবার সামনে কিছু বলে না সে। এই মুহূর্তে জনির মা আবার ঠান্ডা কিন্তু বিষ মাখানো কণ্ঠে বলে ওঠেন,
কেউ কিছু বলবে না। যে মেয়ে আমার ছেলেকে সবার সামনে অপমান করেছে সে সারা জীবন আমার ছেলের সাথে থাকবে কিভাবে? মিশমি এবার রুহিকে ছেড়ে আবার জনির সামনে আসে। চোখের পানি মোছার চেষ্টাও করে না, নাক টেনে কেঁদে কেঁদে বলে,